আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের যে ধারাবাহিক একটা ক্লাস ছিল। সো আজকে চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করবো। সো বিগত পর্বগুলো যারা দেখো নাই তারা কাইন্ডলি দেখে আসবা, তাহলে কিন্তু পুরা চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। তো জীবের প্রজননের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের টপিকস হচ্ছে আমাদের ভ্রূণের বিকাশ। তো চলো আমরা এই অধ্যায়টার ধারাবাহিক যে ক্লাসগুলো ছিল সেটার আজকে চতুর্থ ধাপে আমরা এই টপিকসগুলো শেষ করে দেব। ঠিক আছে, ভ্রূণের বিকাশ। ঠিক আছে, চিত্র সহ দেখবা যাতে কোনো ধরনের টপিক্সে কোনো ডাউট না থাকে। চলো শুরু করা যাক। তো এখানে দেখতে পাচ্ছ যে ভ্রূণ কি। প্রথম কথা হচ্ছে ভ্রূণ কি। দেখো যে নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বক নালী বেয়ে জরায়ুর দিকে অগ্রসর হতে থাকে এবং বৃদ্ধি ঘটতে থাকে, একে ভ্রূণ বলে। ঠিক আছে, ভ্রূণ কাকে বলে খাতা কলম নিয়ে বসে যাবা এবং সংজ্ঞাটা লিখে নিবা। এখন নিষিক্ত ডিম্বাণু বলতে বোঝাচ্ছি শুক্রাণু এবং হচ্ছে ডিম্বাণু, এই দুইটা জিনিস যখন এক জায়গায় হয় তখন সেটা হয় নিষিক্ত। আর নিষিক্ত হওয়ার পরে ডিম্বাণু ধীরে ধীরে ডিম্বক নালী ডিম্বক যে নালীটা আছে সেটা বেয়ে জরায়ুর দিকে অগ্রসর হয়। এই প্রক্রিয়াটাকে বলা হয় ভ্রূণ। ঠিক আছে, ওকে। তো চলো এখন আমরা দেখব ব্লাস্টোসিস্ট কাকে বলে, এর পরবর্তীতে দেখব গর্ভধারণ কাকে বলে। তো ব্লাস্টোসিস্টটা দেখো তো বাচ্চারা, নিষিক্ত ডিম্বাণুর কোষ বিভাজনের শেষ পর্যায়ে ভ্রূণ ডিম্বক নালী থেকে জরায়ুতে পৌঁছে, একে ব্লাস্টোসিস্ট বলে। খুব ইম্পর্টেন্ট, সেটা পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। সেটা হচ্ছে ব্লাস্টোসিস্ট কাকে বলে। নিষিক্ত ডিম্বাণু, আমি এর আগেই বলেছি ডিম্বাণুটা নিষিক্ত হবে জরায়ু থেকে, শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে নিষিক্তকরণটা ঘটবে, তারপর সেই নিষিক্ত কোষটা এই ডিম্বাণুর এই কোষটা কীভাবে বিভাজিত হবে। বিভাজনের শেষ পর্যায়ে এই যে নিষিক্ত ভ্রূণটা থাকবে সেটা ডিম্বক নালী থেকে জরায়ুতে পৌঁছাবে, ডিম্বক যে নালী সেটা থেকে জরায়ুর কাছে পৌঁছাবে, একে ব্লাস্টোসিস্ট বলে। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে গর্ভধারণ কি। দেখো বাচ্চারা, ব্লাস্টোসিস্টের পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ হওয়ার জন্য ভ্রূণকে জরায়ুর প্রাচীরের সংলগ্ন যেতে হয়, একে গর্ভধারণ বলে। ব্যাপারটা হচ্ছে যে ব্লাস্টোসিস্টটা হলো কি, ডিম্বাণুটা জরায়ুর কি হলো একদম কাছাকাছি গেল, এবং পরবর্তী ধাপগুলো সম্পূর্ণ হওয়ার জন্য এই ভ্রূণকে জরায়ুর প্রাচীরের সংলগ্ন একদম প্রাচীরের সাথে লেগে থাকতে হয়। এই যে প্রক্রিয়াটা হয় সেটা হবে আমাদের গর্ভধারণ প্রক্রিয়া। তো শিক্ষার্থীরা, এর পরবর্তী দেখলে সব আমরা চিত্র সহ দেখবো। ঠিক আছে, একটু ধৈর্য ধরো। তারপরে আমরা দেখবো যে অমরা কাকে বলে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অমরা বা গর্ভফুল কাকে বলে। ঠিক আছে, চলো আমরা দেখে নেই অমরা কি। যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃজরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃজরায়ুর টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয় তাকে আমরা ভ্রূণ বা তাকে আমরা অমরা বা গর্ভফুল বলি। এখন এগুলা খাতা কলম নিয়ে বসে যাবা, অমরা ভ্রূণ কাকে বলে ইত্যাদি সব লিখে নিতে হবে। এখন একটু ভালো করে এই জিনিসটা যদি আমি চিত্রের সাহায্যে দেখাইতে চাই, তাহলে একটু আমাদের পরবর্তী পেজে একটা চিত্রের সাহায্যে বিষয়গুলো দেখাচ্ছি। ঠিক আছে, ওকে। চলো আমরা একটা চিত্রের মাধ্যমে বিষয়টা আরো ঝটপট ক্লিয়ার করে ফেলি। তো একটু খেয়াল করবা বাচ্চারা, এই যে প্রথম চিত্রটা দেখতে পাচ্ছ, এই প্রথম চিত্র, তো এইখানে শুক্রাণু ও ডিম্বাণুর কি হয়েছে, নিষিক্তকরণ ঘটছে। নিষিক্তকরণ হচ্ছে দুটা মিলিত হইল। তারপরে দেখো তো 36 ঘন্টা পর, ঠিক আছে, 36 ঘন্টা পরে এইখানে আমার কি হইল, দুটি কোষ কি হইলো, একটু বিভাজনটা শুরু হয়ে গেল। তারপর 72 ঘন্টা পর হচ্ছে 3 দিনের ভিতরে, 72 ঘন্টার ভিতরে এই কোষগুলার বিভাজন ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ঠিক আছে, 4 সপ্তাহ পর, সেক্ষেত্রে 4 সপ্তাহ মোটামুটি 28 থেকে 30 দিনের মতো, হ্যাঁ 4 সাথে 28 এবং হচ্ছে 30, এই দিনগুলোর ভিতরে ভ্রূণথলিতে একটা মাথার মতো অংশ সৃষ্টি হবে। দেখো ভ্রূণের মাথায়, যে ভ্রূণের মাথা একটা চারা গাছের যেমন একটা মাথা বাইর হয়, যেখান থেকে গাছের শাখা প্রশাখা হয়, ঠিক একটা মাথা বা ভ্রূণের মাথার সৃষ্টি হবে। কোষটাকে একটু 28 থেকে 30 দিনের ভিতরে একটা ভ্রূণ সৃষ্টি হবে। ঠিক আছে, পরবর্তীতে দেখো এই চিত্রটায় যখন 5 সপ্তাহ পার হয়ে যাবে তখন এই যে অমরার সৃষ্টি হবে, এই অমরার সৃষ্টি হবে। এখন কথা হচ্ছে অমরা কিন্তু সৃষ্টি হবে এবং হচ্ছে ফ্লুইড। এটা হচ্ছে ফ্লুইড এক ধরনের তরল। দেখবা গর্ভাবস্থায় গর্ভাশয় হচ্ছে যে গর্ভবতী মায়ের পেটে এক ধরনের রস থাকে, সেটাকে আমরা বলি ফ্লুইড। ওকে,
তারপরে এটা যখন 8 সপ্তাহ পার হয়ে যাবে, তখন 8 সপ্তাহ পার হওয়ার পরে এই গর্ভাবস্থাকে বলা হয় ফিটাস। পরীক্ষায় খুব প্রায় আসতে পারে যে মানে ফিটাস কখন বলা হয়, প্রায় 8 সপ্তাহ মানে পর ভ্রূণকে ফিটাস বলে। দাগাই নিবা, ফিটাস কাকে বলে? প্রায় 8 সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয়। পরীক্ষায় আসতে পারে। এই অঙ্গগুলা মানে ছোট আকারে থাকে। এখন এই 8 সপ্তাহ পরে যে অঙ্গগুলা দেখতে পাচ্ছ, বাচ্চার পা হাত একেবারে ছোট থাকবে, ঠিক আছে। পরবর্তী 28 সপ্তাহ পর, ঠিক আছে, মোটামুটি 8 মাস বা 7 মাসের দিকে এরকম ক্ষেত্রে বাচ্চার একদম মোটামুটি পরিপুষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ তোমরা চিত্রতে মোটামুটি পরিপুষ্ট আকৃতি ধারণ করেছে। এখন এখানে অমরা জিনিসটা বারবার আসতেছে। তোমরা একটু খেয়াল করে দেখবা যে বাচ্চাটা যখন মানে ভূমিষ্ঠ হয়, মানে তখন বাচ্চার নাভির সাথে একটা নাড়ি থাকে, সেটাকে আমরা বলি নাড়ি, ঠিক আছে। এই নাড়ি যে তারটা, সেটা কিন্তু অনেকগুলা মানে পেঁচানো থাকে, ঠিক আছে। এই পেঁচানো অংশটা কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার মানে পরপরই সেখানে একটা এই নাড়ি পেঁচানো অনেকগুলা নাড়ি একসাথে, সেটাও মানে ভূমিষ্ঠ হয়। এই ক্ষেত্রে এই যে অনেকগুলা নাড়ি পেঁচানো অংশ বা তারের মতো এই যে একটা অংশ, সেটাই হচ্ছে মূলত অমরা, অথবা এটাকে আরেকটা নামে ডাকা হয় গর্ভফুল। অর্থাৎ 28 সপ্তাহ পরে ফিটাস কি হয়? পরিপূর্ণতা পায়। আমরা কিন্তু এর আগে বললাম 8 সপ্তাহ পরে হয় হচ্ছে মানে ভ্রূণকে ফিটাস বলতেছি, এবং 28 সপ্তাহ পরে এসে সেই ভ্রূণকে আমরা মানে ফিটাসকে একদম পরিপূর্ণতা রূপে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটা যখন 38 সপ্তাহে যাবে, মানে মোটামুটি 9 মাসের উপরে যাবে, তখন এই জরায়ুর মানে ভিতর থেকে ফিটাসের মাথা ঘুরে একদম মানে নিচে চলে যাবে এবং বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার প্রক্রিয়ায় চলে যাবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই 38 সপ্তাহের মধ্যে যে কাজটা হবে, তোমরা চিত্রে খেয়াল করলে দেখবা বাচ্চার এই পয়েন্টে মাথা ছিল, 28 সপ্তাহ পরে মাথা ছিল উপরে, বাট এইটা যখন 38 সপ্তাহে গিয়েছে তখন মাথাটা কি হয়েছে, মানে জরায়ুর মানে ভেতরে এই ফিটাসটা কি করছে, নিচের দিকে ঘুরে যায়। ফিটাসটা এইভাবে ঘুরে গেছে, ঘুরে গিয়ে দেখো মাথাটা কোথায় এসেছে, নিচের দিকে ঘুরে গেছে, মানে জরায়ুর একদম মুখ বরাবর চলে যাবে। সো শিক্ষার্থীরা, আজকের এই টপিক থেকে মোটামুটি মানে ভ্রূণের বিকাশ এবং হচ্ছে মানে গর্ভাবস্থা, ব্লাস্টোসিস্ট, ফিটাস সব কিছু আলোচনা করে রইল। পরবর্তী টপিকস দেখার আমন্ত্রণ রইল, এবং পরবর্তী পর্বে এইডস নিয়ে আলোচনা করব। সো আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখবা। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।